আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আপনাদের সবার সাথে অংশগ্রহণ করা, যোগ দেওয়ার, কিছু কথা বলার। তো আমি সুজনের প্রতি রেসপেক্টফুল অ্যান্ড গ্রেটফুল থাকবো এই অর্থে যে এই আয়োজনের যে উদ্দেশ্য, বিষয়বস্তু, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো। যেটা বলা হয়েছে যে সুজনের পক্ষ থেকে যে জাতীয় সনদের বিষয়ে জনগণের প্রত্যাশা সৃষ্ট দলিলটি তৈরি করা হয়েছে, সেটি সম্পর্কে আমার মন্তব্য সীমাবদ্ধ থাকবে। অবশ্যই তার বাইরে হয়তো একটি কথা বলবো যে বিষয়ে আলোচিত হয়েছে, আমারও ব্যক্তিগত অবস্থানটা কি করবো। সো প্রথম বিষয়টা হচ্ছে যে ডকুমেন্টটি তৈরি করা হয়েছে, আমরা যেটা পেয়েছি, আমি বসেই আমি কিন্তু সেটি আমি পূরণ করে দিয়েছি। আমি বলে দিতে পারি আমি শতভাগ একমত প্রকাশ করেছি। কোনো কোনো বিষয়ে হয়তো বা প্রক্রিয়াগত পরামর্শ থাকতে পারে, সেই ধরনের বিষয় আমি শতভাগ ঐক্যমত প্রকাশ করেছি এই প্রস্তাবনার প্রতি, এবং সেটি আমি সুযোগের ব্যবস্থা করব। এবং যেটা লক্ষ্য করেছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যৌক্তিকভাবেই এই যে চুম্বক, আমাদের জনপ্রত্যাশার একটা চুম্বক সংগ্রহ উপস্থাপন করা হয়েছে, সেটার মধ্যে কিন্তু যৌক্তিকভাবেই নির্বাচন কেন্দ্রিক জনপ্রতিনিধিত্ব কেন্দ্রিক বিষয়গুলোরই প্রতিফলন ঘটেছে, এবং অনেক ক্ষেত্রেই বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করা বা বলবো যে মোটা দাগে কর্তৃত্ব বা বিকাশ প্রতিহত করার যে মূল সুপারিশমালাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এবং সংবিধান বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবগুলোর সাথে তার সাথে প্রায় পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, সেই বিষয়গুলোরই প্রতিফলন ঘটেছে, প্রাধান্য ঘটেছে। অন্য বিষয়গুলো সংস্কারের জন্য এই যে প্রাথমিক পর্যায়ে যে ছয়টি কমিশন এবং বাকি 4টি কমিশন বাদে, এবং পরবর্তীতে যে আরো 5টি কমিশনের বিষয়গুলো, সেগুলো খুব বেশি প্রতিফলিত হয়নি। যৌক্তিক কারণে, তার কারণ হচ্ছে যে এক হচ্ছে যে সুজনের যে আমার জানা মতে, আমরা সবাই জানি এখানে যারা আছি, তাদের যে ফোকাস, তাদের যে প্রায়োরিটি, তার মধ্যে তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য এই ডকুমেন্টটি এক। দুই হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, তার যে কেন্দ্রীয় যে বিষয়, নির্বাচনের অধিকার, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে নির্বাচন কেন্দ্রে রাষ্ট্র সংস্কার এবং ক্ষমতার ব্যালেন্স যেটাকে বলা হয় জবাবদিহিতা মানুষের কাছে, এই ক্ষেত্রগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্যের জায়গা। সেই হিসেবে প্রতিফলনটা যৌক্তিকভাবে এসছে। কিছু অন্য সবগুলো বিষয় একেবারে বাদ করেছে, সেটা আমি বলছি না। তবে যেমন দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা, আমি যেহেতু আমার যে পরিস্থিতি, মাইক্রোফোনের সামনে বসলে সবাই মনে করে দুর্নীতি নিয়ে কথা বলবে, না বললে হতাশ হবে আমার সাথে মানুষ, কি হলো কেন দুর্নীতি বিষয়ে কথা বলবো না। কাজে সেই দৃষ্টিভঙ্গি থেকে হোক আর বাস্তবতা নিরিখেই হোক, আমি একটি জিনিস বলতে পারি যে আমরা যত সংস্কারের কথা বলছি, 6 আর 5 11টা হাইপোথেটিক্যালি আমরা ধরে নিই যে 11টা কমিশনেরই, অর্থাৎ 11টা -1 দুদক সংস্কার কমিশন, সবগুলো প্রস্তাবনায় যদি মেনে নেওয়া হয়, জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজটা করছে, যে 6টি কমিশনের প্রস্তাবনা নিয়ে কাজ করে, সে প্রতিটি বিষয়েও যদি ঐক্যমত হয়ে যায়, জাতীয় সনদের মধ্যে তার প্রতিফলন ঘটে, তারপরেও কোনোটাই বাস্তবায়িত হবে না যদি বাংলাদেশের দুর্নীতি কার্যক্রমভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এটা আমাদেরকে যেটা আমি সব সংস্কারের, আমি টিআইবি কর্মকর্তা হিসেবে, জাতীয় একজন কর্মী হিসেবে, দুর্নীতি বিরোধী সৈনিক হিসেবে শুধু বলছি না, বাংলাদেশের বাস্তবতায় আমার ধারণা এই ঘরে যারা উপস্থিত সবাই একমত হবেন, এই সকল রিফর্ম প্রপোজালের জুয়েল ইন দ্য ক্রাউন হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংস্কার করে প্রস্তাবনা। এইটিকে, এবং সেটা সৌভাগ্যের বিষয়, যেটি আলরিদাস বলেছেন, বলে গেছেন, এবং ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমাদের যে প্রস্তাবনা ছিল প্রায় শতভাগ ক্ষেত্রেই, প্রায় শতভাগ রাজনৈতিক দল ঐক্যমত্য প্রকাশ করেছে, এবং সেটি আমার জন্য যে সুসংবাদ। একইভাবে যে বাকি দুটি খুব বেশি দ্বিমতের খুব অবকাশ নেই, কিছু কিছু পর্যবেক্ষণ আছে, পদ্ধতিগত বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে পরিষ্কার আমরা আশা করি।
কাজে এর চেয়ে সুসংবাদ আমার জন্য হতে পারে, আমাদের সকলের জন্য এর চেয়ে সুসংবাদ হতে পারে না। তাহলে আমাদের সকল রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে না। হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু নতুন ঘটনা না। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলোই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যতবার সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছে, প্রতিটা খুলে দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার করেছে। একটা পর্যায়ে এসে প্রায় সবচেয়ে বড় দলগুলো তারা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বলেছে। আমাদের দাবি জোরালোভাবে শুধু কাগজে লিখে নেন, জোরালোভাবে সেগুলোকে ক্ষমতার অবস্থিত অধিষ্ঠিত থেকে জোরালোভাবে প্রায় প্রতিনিয়ত রিপিট করেছে। কিন্তু আমরা কি দেখেছি, সেই দুর্নীতির সহায়ক শক্তি হিসাবেই কিন্তু আসলে তোমাদের কাজ করেছে। দুর্নীতি করতে হবে, ক্ষমতায় অপব্যবহার করতে হবে নিজের স্বার্থে, সেটি করার জন্য সকল রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, অকার্যকর করে দেওয়া হচ্ছে। যেটির প্রতি ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্র কেন ধ্বংস হয়, পতন হয় প্রতিষ্ঠানগুলোকে পতন করা হয়, অকার্যকর হয়। সেই কাজটা আমরা আমাদের দেশে আমরা করে ফেলেছি। এমন একটা জায়গায় এসেছি, আমি সাসপেক্ট, আমি আশাবাদী মানুষ, আশাবাদী না হলে আমি দীর্ঘত দুর্নীতি বিরোধী সৈনিকের ভূমিকায় থাকতে পারতাম না, অনেক আগে ছেড়ে দিতে হতো। আশাবাদী হওয়া সত্ত্বেও আমি বলবো যে আমরা যেই জায়গায় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গেছি, সেই তার থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে কার্যকর করতে করার মতো জায়গায় যেতে আমাদের আরো 54 বছর লাগবে। তার কারণটা হচ্ছে আমরা যেই বিষয়ে কাজ করছি এখন, এই ঘরে যারা ছাত্র জনতার আন্দোলনে সকলে একমত হয়ে রক্ত দিতে রাজি হয়ে আন্দোলন করেছিলাম আমরা সবাই, জাতি পুরো জাতি, তাদের সামনে কিন্তু ঐক্যমত্য ছিল একটা কমন এনিমি, সকলের কমন শত্রু ছিল স্বৈরাচার, কর্তৃত্ববাদ। সবাই একমত হয়েছিল তার বিরুদ্ধে আমরা লড়াই করতাম। এই ব্যানারটা সকলে একসাথে ধরে রেখেছিলাম, আমরা যারা ধরে রেখেছিলাম তাদের ক্ষেত্রে, তাদের সকলের ক্ষেত্রে আমরা কি চাই, আমি গণতন্ত্র কি বলতে কি বুঝি, সাম্য, সামাজিক মর্যাদা, সম ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি, সেটি সম্পর্কে যত সকলের ঐক্যমত কতটুকু আছে আমরা এটার সঙ্গে দিয়ে নিজেদের প্রশ্ন করতে পারি। বিশাল জনগোষ্ঠীর ঐক্যমত্য হচ্ছে, আমার কোনো ধারণা, কোনো সন্দেহ নাই, হচ্ছে যে এই দেশের মালিকান জনগণের হাতে। এটা হচ্ছে সকল মানুষের ঐক্যমত্য জায়গা। কিন্তু যারা মূল শাসনযন্ত্রের মূল যারা চালিকা শক্তি, তাদের মধ্যে মূল চাহিদা হচ্ছে, মূল ভীষণটা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে ক্ষমতা চাই, এবং আমার ক্ষমতাটাকে অবিচ্ছেদ্য রাখতে হবে কোনো না কোনোভাবে। কথাগুলো ভালো লাগবে না অনেকের কাছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই। কাজেই আমরা যে অঙ্গীকারের জায়গায় যাচ্ছি এখন, সেই অঙ্গীকারের জায়গাটা হচ্ছে যে আমার মতো করে আমি চাই। যে কারণে আমরা আজকে পাঁচটি সংবাদ সংস্কার কমিশনের বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যর দিকে যাচ্ছি। খুবই ভালো কথা, আমিও খুব আশাবাদী। আমি একটা জায়গায় যাওয়ার জন্য, যেটা মাহরুফ মজুম বলেছেন, যে আমাদের কাজটা শেষ হবে না। ওই যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে, সেটা একটা দলিল হবে, জাতীয় দলিল হবে, থিওরিটিক্যালি রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক শক্তির সাথে জনগণের একটা সনদ, স্বাক্ষরিত সনদ। জনগণের স্বাক্ষর থাকবে কিনা আমি জানি না, কিভাবে থাকবে, কিন্তু এটা স্বাক্ষরিত সনদ হবে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, সেই অর্থে জনগণের সনদ। এবং আশাবাদের জায়গা হয়তো এটুকুই যে আমরা হয়তো এই কাগজটাকে ধরে নিয়ে তখন বলতে পারবো যে আপনি তো এই অঙ্গীকার করেছেন, এখন কোনো পালন করছেন না, আপনাকে আমি জবাব দিতে চাই। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের জন্য এই সনদটা গুরুত্ব থাকবে, জনগণের কাছে সেই তার আত্মীয়তা থাকবে, লিখিত একটা দলিল থাকবে, যেটাতে তারা ঐক্যবদ্ধ হয়েছিল যতগুলো বিষয় হোক না কেন। আমি মনে করি যে কমন মিনিমাম গ্রাউন্ড সেগুলো হচ্ছে, সেগুলো যদি তাকাই, সে মৌলিক জায়গাগুলো তো ঐক্যমত্য হয়ে যাবে। সেই দলিলটা কতটুকু কার্যকর হবে সেইটি দেখার জন্য, দেখভাল করার জন্য যে গ্যারান্টি ক্লজ, যেটা যৌক্তিক বলেছেন, গ্যারান্টি ক্লজ কোনো রাজনৈতিক সমঝোতার মধ্যে কিন্তু থাকে না, এক্সেপ্ট এগুলো যে বিষয়গুলো সংবিধানে বা আইনে রূপান্তরিত হবে, তার মধ্যে বাধ্যবাধকতা থাকবে। তো সেই বাধ্যবাধকতা কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দেশে দেখেছি কিরকম রুথলেসলি ক্ষমতায় যারা থাকেন তারা সেগুলোকে অবমাননা করেন, কিছু করার থাকে যখন একটা জায়গায় জনগণ উঠে দাঁড়ায়।
সেই জনগণের রুখে দাঁড়ানোর জন্য আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি অন্তত এই যে দলিলটা হবে সেটি একটা হাতিয়ার হবে। আপনি এই অঙ্গীকার করেছেন, আজকে কেন নিশ্চিত হচ্ছেন, সেই জায়গায় যদি জনগণ আবার একমত হয় তখন আমরা থেকে জবাবদিহিতার জায়গাটা যেতে পারবো। সেই কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করি, যে কারণে আমি একদিক থেকে আশাবাদী, অন্যদিক থেকে যত দিন যাচ্ছে আমার বললো যে উদ্বেগের পাল্লাটা আপনাদের সকলের মধ্যে যারা বলেছেন উদ্বেগের পাল্লাটাও ভারী হচ্ছে। এই কারণে যে আমরা কিন্তু শুধুমাত্র কি চাই, কেমন বাংলাদেশ দেখতে চাই সেটি নিয়ে আলোচনা করছি, কিছুটা আলোচনা করছি কিভাবে সেটা অর্জন করা যাবে। কিন্তু এটা করার ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা ভাবছি না, ঝুঁকির উৎসগুলো করতে চাই। আমি দুইটা জায়গায় শুধু ঝুঁকির কথা বলে শেষ করবো। একটা হচ্ছে যে আলটিমেটলি ক্ষমতায় রাজনৈতিক শক্তি থাকবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যতদিন পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা থেকে শিক্ষা গ্রহণ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা যত সংস্কারের কথা বলি কিছু কার্যকর হবে না। একটা হয়তোবা কর্তৃত্ববাদ বিকাশের বিকাশের একটা প্রসেসটা নিয়ন্ত্রণ করা যাবে, স্লো করা যাবে, কিন্তু ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে না যতদিন পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে, রাজনৈতিক শক্তির মধ্যে এই অঙ্গীকারটা না আসে যে আমরা রাজনীতি করি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার সাপেক্ষে। আমরা ক্ষমতায় থাকি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার সাপেক্ষে। এই চেতনাকে যদি ধারণ করতে আমরা না পারি আমাদের রাজনৈতিক শক্তিগুলো, তাহলে প্রথম ঝুঁকিটা আমার চিরদিন থেকে যাবে। দ্বিতীয় ঝুঁকিটা হচ্ছে যে সবচেয়ে formidable source of resistance is from within তো একটা হলে যারা রাজনৈতিক শক্তি যারা স্বাক্ষর করে দলিলে তাদের মধ্যেই থাকবে ঝুঁকিটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই স্বাক্ষরের ধারে কাছে নাই, কিন্তু এই স্বাক্ষরকে, এই চুক্তিকে, এই সমঝোতাকে, এই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ক্যাটালিস্ট হিসেবে, অনুকূল হিসেবে যাদের ভূমিকা পালন করার সেই আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র, যেটি বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে গভর্নেন্স, পলিটিক্যাল, রাজনৈতিক এবং শাসন প্রক্রিয়ার মধ্যে, গভর্নেন্স প্রক্রিয়ার মধ্যে যে সোর্স অফ রেজিস্ট্যান্স ছিল অন্যতম ছিল আমলাতন্ত্র। এবং আমলাতন্ত্রে যতদিন পর্যন্ত ইতিবাচক পরিবর্তন না হবে, যতদিন পর্যন্ত আমলাতন্ত্র প্রতিটা প্রতিটা সুপারিশমালাকে তারা নিজের মতো করে তাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না সেইটা উপরে নির্ভর করে তারা অগ্রসর হবে বা বাধা দেবে, ততদিন পর্যন্ত আমরা বাস্তব সংস্কার করতে পারবো না। আমরা আমলাতন্ত্রকে এমন জায়গায় নিয়ে গেছি যে আসলে তারা হচ্ছে যে একদিক থেকে শাসন ব্যবস্থার মূল এরকম চালিকা শক্তি, কোনো দিক থেকে যে কোনো ইতিবাচক পরিবর্তনের অন্যতম সোর্স অফ রেজিস্ট্যান্স। কাজেই আমরা ওই জায়গাগুলোতে ভাবতে হবে কীভাবে, এবং সেটা সাম্প্রতিককালে আমরা খুব দেখছি, পরিষ্কারভাবে দেখছি, আরও দেখতে হবে এই দুইটা শক্তির সংমিশ্রণে যখন যেই রেজিস্ট্যান্সটা আসবে, যে ঝুঁকিটা আসবে সংস্কার বাস্তবায়ন, সেইটাকে কীভাবে আমরা মোকাবেলাতে বসে। আমরা কি জানি না এই করে যারা উপস্থিত, এই করে বাইরে হচ্ছে যারা সাধারণ মানুষ, সবাইকে জানি না যে 5 আগস্ট বিকালবেলা থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, কি বলো যে প্রতিষ্ঠানের দলীয়করণ, এক দলীয়করণের পরিবর্তে আরেক দলীয়করণ এক কারণে শুরু হয়েছে না, এখনো চলমান আছে না, চলমান থাকবে না। এই রেজিস্ট্যান্সটাকে আমাকে কীভাবে মোকাবেলা করতে হবে সেটা আমাদের ভাবতে হবে। এই সমস্যা, এই কোয়েশ্চেনের উত্তর আমার কাছে নেই, শুধু একটাই আছে যে আমরা যারা ক্ষমতার বাইরে, যে জনগণ ক্ষমতা কাঠামোর বাইরে, আনুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর বাইরে, যাদের বাস্তবে ক্ষমতার অধিকারী যারা, সেই জনগণ, আমরা যতদিন পর্যন্ত সোচ্চার থাকবো, আমরা যতদিন আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য একইভাবে রক্ত দিতে প্রস্তুত থাকবো। আনফর্চুনেটলি অনেক দেশে রক্ত দিতে হয় না, জন্মের সাথে সাথে শিশুর অধিকার রাষ্ট্র নিশ্চিত করে। আমার দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষকে রক্ত দিতে হয়, এবং আর অনেক বছর, অনেক যুগ ধরে সেই রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ গ্যারান্টি লস্ট হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে পিপলের হাতে।